আছে এক জায়গায়। হঠাৎ ট্রায়াল রুম থেকে আহনাফের ডাক শুনে অরুণিকা সেদিকে যেতেই আহনাফ বলল। কেমন শার্ট? ঠিক মতো হচ্ছেই না। অরুণিকা ভ্রু কুঁচকে বলল। না হলে অন্য সাইজ আছে। এটাই আমার সাইজ। তো এখন আমি না হলে কি করতে পারি? মানে? মানে পড়ায় দিবা? এই বলে অরুণিকাকে টেনে ট্রায়াল রুমে ঢুকালো আহনাফ। দরজা আটকে দিতেই অরুণিকা আহনাফের বাহুতে জোরে ঘুষি মেরে বলল। স্যার দেখলে কি মনে করবে? আবার কোন স্যার দেখবে? দোকানের মালিক। দোকানে কেউ নেই, শুধু তুমি আর আমি আছি। অরুণিকা দাঁত কিরমিরিয়ে বলল। সিসিটিভি ক্যামেরা আছে। আহনাফ হেসে বলল। হু কেয়ার? এই বলে আহনাফ তার শার্ট খুলে ফেলল। অরুণিকা অন্যদিকে মুখ ঘোরাতেই আহনাফ তার দু হাত অরুণিকার দুপাশে রেখে তাকে ট্রায়াল রুমের দেয়ালের সাথে আটকে ধরল। অরুণিকার গলা শুকিয়ে গেছে, সে জোরে জোরে শ্বাস ছাড়ছে। আহনাফ অরুণিকার আরও কাছে ঘেঁষে দাঁড়ালো। আহনাফের উন্মুক্ত বুকে অরুণিকার হাতের স্পর্শ লাগতেই অরুণিকা সোজা নিচে বসে পড়ল। আহনাফ ভ্রু কুঁচকে অরুণিকার দিকে তাকিয়ে বলল। এভাবে বসে গেলি কেন? তুমি আমাকে এখানে কেন ঢুকিয়েছো? আমাকে শার্ট পরিয়ে দিবি না? কাস্টমারের সেবা করবি না? আমার ট্র্যাপ থেকে বাঁচতে এখানে কাজ নিয়েছিস, বেশ তো, এখন কাজ কর। অরুণিকা আহনাফের দিকে মাথা তুলে তাকালো। আহনাফ অরুণিকার সামনে দুপা ভাঁজ করে বসে পড়ল। অরুণিকা চোখ সরিয়ে বলল। শার্ট গায়ে দাও। ইস, কেন, প্রেমে পড়ে যাচ্ছিস? এমন বিশ্রী বডি দেখে তোমার ফিমেল ভার্সনগুলোই প্রেমে পড়বে। আহনাফ চোখ বড় বড় করে বলল। মানে? মানে স্যাচুরার ফিমেল ভার্সন। স্যাচুরি লাইক আহনাফ ইজ ইকুয়াল টু জ্যোতি। সেম সেম। আহনাফ নতুন শার্টটা হাতের মুঠোয় নিয়ে মুচড়ে ভাঁজ ভেঙে অরুণিকার মুখের উপর ছুঁড়ে মেরে বেরিয়ে গেল। অরুণিকা আহনাফের যাওয়ার দিকে তাকিয়ে বলল। অসভ্যের প্রো ভার্সনে পৌঁছে গেছে বজ্জারটা। নির্জন রাস্তায় ইসমাম আর বাঁধন গড়াগড়ি খাচ্ছে। দুজনের নাক ফেটে রক্ত গড়িয়ে পড়ছে, পুরো শরীরে আঘাতের চিহ্ন। হঠাৎ নিরিবিলি পথে ভুতুরে শব্দ তুলে একটা মোটর সাইকেল তাদের সামনে এসে থামলো। ইসমাম মাথা তুলে সামনে তাকিয়ে বলল। আহনাফ, বাঁচাও আমাদের। আহনাফ মোটর সাইকেল থেকে নেমে ইসমাম আর বাঁধনের এমন অবস্থা দেখে জিজ্ঞেস করলো। তোদের এই অবস্থা কিভাবে হলো? বাঁধন কাপা কণ্ঠে বলল। জানি না ভাই, ভীষণ ব্যথা শরীরে। একটা সাদা বাইকে করে, সাদা জ্যাকেট, সাদা ট্রাউজার, সাদা হেলমেট, পুরো সাদায় ঢাকা একটা মানুষ আমাদের বাইকের সামনে এসে দাঁড়ালো। ভাই, কীভাবে যে মারলো আমাদের দুজনকে, আমাদের অপরাধ কি সেটাও বললো না। আহনাফ ক্ষীণ কণ্ঠে বলল। তোরা কি করেছিস? কিছুই তো করিনি। ওঠ এখন, এজন্যই বলি একটু ভেবে চিন্তে চল। দোস্ত, ভাবির বদদোয়া লাগছে নিশ্চিত। আহনাফ চুপ করে রইল। ইসমামের রক্ত তার হাতে লেগে গেছে, সেই রক্তের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল আহনাফ। ইসমাম বলল। আহনাফ তাদের জন্য গাড়ি ঠিক করল। তাদের গাড়িতে উঠিয়ে দিয়ে মোটর সাইকেলে উঠে তাদের গাড়ির পিছু পিছু যেতে লাগলো। আজ সাপ্তাহিক ছুটি। অরুণিকা সকালে টিউশন করিয়ে বাসায় ফেরার পথে একটি মোটর সাইকেল তার পথ রোধ করে দাঁড়ালো। অরুণিকা ভ্রুকুচকে হেলমেট পরা মানুষটির দিকে তাকালো। তখনই সেই হেলমেট পরা যুবকটি অরুণিকার হাত ধরে তাকে জোর করে মোটর সাইকেলে উঠিয়ে বলল। আমাকে ধরে বস। আহনাফের কণ্ঠ শুনে অরুণিকা চেঁচিয়ে বলল। কি সমস্যা তোমার? সকাল বিকেল সন্ধ্যা, এমনকি ছুটির দিনেও তোমার কুফা মুখটা কেন দেখতে হয় আমাকে? আহনাফ কিছু না বলে মোটর সাইকেলে টান দিল। স্থির জড়তা কাটাতেই আহনাফকে শক্ত করে জড়িয়ে ধরল অরুণিকা আর চিৎকার করে বলল। অসভ্য লোক, তোমার বাইকের ওপর ঠাডা পড়ুক, চাকা খুলে ড্রেনে পড়ে যাক। আহনাফ মুখ বাঁকিয়ে বলল। আরো দে বদদোয়া, মনে রাখিস বদদোয়া দেওয়ার জন্য মেয়েরা অধিক জাহান্নামে যায়। অরুণিকা কিছুক্ষণ চুপ করে থেকে বলল। শোনো, অন্যকে জ্ঞান না দিয়ে নিজের ওপর কিছু আমল করো। স্ত্রীকে অসম্মানিত করলে
কোনো স্বামী জান্নাতে যায় না। আমার হক নষ্ট করছো না? বেশ, তুমি দেখে নিও, আমিও তোমাকে আটকে ফেলবো। আমি মাফ না করলে তুমি জীবনেও আল্লাহর কাছ থেকে ক্ষমা পাবে না। স্বামী অসন্তুষ্ট হলে স্ত্রীও জান্নাতে যায় না, এ কথাও মনে রাখিস। নিজে পাপ করে নিজে অসন্তুষ্ট হলে এখানে স্ত্রীর কোনো অপরাধ নেই, আল্লাহ সব দেখছেন। ডিভোর্স চাওয়াও গুনাহ, এটা শয়তানের ইন্ধন। চুপ, তুমি নিজেকে ঠিক করো আগে, তারপর আমাকে এসব বলতে এসো। নিজে তো পাপী, বউ খুঁজবে ইনোসেন্ট। আহনাব আর অরুণিকার বাগবিতণ্ডা থামলো আহনাব মোটরসাইকেল থামানোর পর। অরুণিকা মোটরসাইকেল থেকে নেমে আশেপাশে তাকিয়ে অবাক হয়ে গেল। আহনাব হেলমেট খুলে মোটরসাইকেল থেকে নেমে চাবি পকেটে ঢুকিয়ে অরুণিকার হাত ধরল। অরুণিকা আহনাবের চোখের দিকে তাকালো, ক্ষীণ কণ্ঠে জিজ্ঞেস করল, এখানে কেন এসেছো? আহনাব মৃদু হেসে বলল, মনে আছে এই জায়গাটার কথা? অরুণিকা চোখ সরিয়ে সামনে তাকালো, ফিরে গেল অতীতের পাতায়। সাল 2016, শীত সবেমাত্র শুরু হয়েছে। নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষা শেষ অরুণিকার। পদার্থবিজ্ঞান পরীক্ষা ভীষণ খারাপ হয়েছে তার। পরীক্ষা দিয়ে এসেই সারা রাত কেঁদেছিল সে। সকালে আহনাবের ডাকে ঘুম ভাঙল অরুণিকার। সেই সময় জুবায়ের করিম চৌধুরী মেয়ের কাছেই বসেছিলেন। আহনাবকে তিনি কোনো বিষয়ে আটকাতে পারেন না। বিয়ে হওয়ার পর থেকে আহনাফের খবরদারি যেন তার মেয়ের উপর তার চেয়েও বেশি। তিনি নীরবে তাকিয়ে আছেন মেয়ের জামাইয়ের দিকে। আহনাফ হাত ধরে টেনে তুলল অরুণিকাকে। অরুণিকা চোখ খুলতে পারছে না। অতিরিক্ত কান্না করেছিল বিধায় চোখের কোণা ব্যথা করছে। সে চোখ ছোট করে আহনাফের দিকে তাকিয়ে ঘুমো ঘুমো কণ্ঠে জিজ্ঞেস করল, আমি কি ফেল করেছি? আমাকে কি আবার 9-এ থাকতে হবে? আহনাফ হেসে বলল, আর এসব স্বপ্ন দেখিস না, হাত মুখ ধুয়ে আয়। আমি তোকে একটা জায়গায় নিয়ে যাব, দেখিস কেমন মিনিটের মধ্যেই তোর মন ভালো হয়ে যায়। অরুণিকা বাবার দিকে তাকালো। জুবায়ের করিম চৌধুরী আহনাফের দিকে তাকিয়ে বললেন, তুমি অরুণকে এত সকাল সকাল কোথাও নিয়ে যাবে আর আমার পারমিশনও নিচ্ছ না? এই বাড়িতে ওকে রেখেছেন, এই পারমিশন যে আমি দিচ্ছি এটাই তো অনেক। আমার বউকে আমি তার বাপের বাড়িতে থাকতে দিচ্ছি, এর চেয়ে বড় পারমিশন তো কেউ কখনো কাউকে দেয়নি। আর আপনি আমাকে বলছেন আমি অরুকে কোথায় নিব, কি নিব না, তার পারমিশন নিতে হবে, তাও আপনার কাছ থেকে? জুবায়ের করিম চৌধুরীর রাগের মুখ লাল হয়ে গেছে। একমাত্র মেয়ের জন্য এমন অভদ্র জীবনসঙ্গী তিনি কখনোই আশা করেননি। আহনাব পরিস্থিতি এমন করে ফেলেছে যে তাকে বাধ্য হয়ে মেয়েকে এই অভদ্র ছেলের হাতে তুলে দিতে হয়েছে। এখন শুধু অরুণিকা একবার বড় হোক, এই সম্পর্কটা ভেঙে গেলেই তিনি নিশ্চিন্ত হবেন। এদিকে অরুণিকা হাত মুখ ধুয়ে শীতের জামা পরে নিচে নামতেই দেখলো আহনাব তার মোটর সাইকেল নিয়ে দাঁড়িয়ে আছে। অরুণিকার জন্য ছোট্ট হেলমেট কিনেছে সে। সেই হেলমেটটি অরুণিকার মাথায় বসিয়ে দিয়ে আহনাব বলল, আমাকে ধরে বসিস কিন্তু। অরুণিকা মোটর সাইকেলে উঠে জিজ্ঞেস করলো, কোথায় যাচ্ছি আমরা? একটা রূপকথার রাজ্যে, যেই রাজ্যে জেগে ওঠে স্বপ্ন। আজ তোকে নিয়ে যাব এক স্বপ্নপুরীতে, যেখানে ডানা মেরে উঠতে থাকে রঙিন প্রজাপতি, ভেসে আসে পাখিদের গান, সেই গানে বিজয়ের ছবি। নিয়ে যাব তোকে স্নিগ্ধ শীতল আবহে, যার স্পর্শ নেয় নদীর জল, যেই জল জানিয়ে দেয় জীবন থেমে থাকে না, ব্যর্থতার পরেই আসে মিষ্টি প্রাপ্তি। তোকে নিয়ে যাচ্ছি সেই অদ্ভুত বাগানে, যেই বাগানে ফুল ফুটে অথচ ঘ্রাণহীন। ইদানিং তো দেখছি তাহমিদের মতো কবিতা বানাও, ওর কাছ থেকে চুরি টুরি করো নাকি? আহনাব শব্দ করে হাসলো, বলল, তাহমিদ শখের বসে কবিতা লেখে, আর আমি শুধু তোর জন্য কবিতা লিখি। Only for you, my dear baby wife. অরুণিকা লাজুক হাসলো। ঠোঁট কামড়ে আহনাবের শার্ট আরো শক্ত করে খামছে ধরল। ততক্ষণে আহনাব অরুণিকাকে নিয়ে এলো একটি বাগান বাড়িতে। চমৎকার একটি কটেজ সামনে দাঁড়িয়ে আছে। বড় চৌধুরী সাহেব শখ করে বানিয়েছেন এটি। টাকার অভাব না হলে মানুষের শৌখিনতা প্রকাশিত হয়, যা এই বাড়ি দেখলেই বোঝা যায়। তবে এই বাড়িটি থেকে তিনি বড় 2 সন্তানকে বঞ্চিত করে কনিষ্ঠ সন্তান আমির চৌধুরীর নামে লিখে দিয়েছেন।
কারণ আমির তার অনেক আদরের সন্তান ছিল বিধায় এরপর কালক্রমে আমির চৌধুরী নিজেও এই বাড়ি নিজের নামে রাখেননি। আবরার বুদ্ধি প্রতিবন্ধী এটা বুঝতে পেরে একমাত্র সুস্থ সন্তান আহনাফকে এই বাগান বাড়ি লিখে দিয়েছেন তিনি। যদিও তার স্ত্রী শিরিন সুলতানা তার এই সিদ্ধান্তে অসন্তুষ্ট ছিলেন। অন্যদিকে আহনাফ অল্প বয়সেই এই বাগান বাড়ির মালিক হয়ে যায়। তবে এই প্রথম সে অরুণিকাকে নিয়ে এসেছে এখানে। অরুণিকার কটেজটি বেশ পছন্দ হয়েছে। গেটের সামনে বাগান বিলাস, ঢুকতেই বিভিন্ন ফুলের বাগান, মাঝখানে পিচঢালা পথ, অন্য পাশে কৃত্রিম ঝর্ণা, সামনে কটেজ। অরুণিকা মুগ্ধ হয়ে স্থানটি দেখছে। আহনাফ মৃদু হেসে বলল, এটা কিন্তু তোর বরের বাড়ি। তুই বড় হলে আমরা এখানে আসবো। আমাদের সুন্দর মুহূর্ত এখানেই তৈরি হবে। অরুণিকা আহনাফের দিকে তাকালো। আলতো হাতে আহনাফের হাত ধরল সে, ক্ষীণ স্বরে বলল, থ্যাংক ইউ আমার মুড ঠিক করার জন্য। এমন শান্ত একটা পরিবেশ দরকার ছিল আমার। আহনাফ অরুণিকার হাত শক্ত করে ধরে তাকে নিয়ে ঝর্ণায় পা ডুবিয়ে বসল। শীতের সকাল, তার উপর ঠান্ডা পানি। অরুণিকার গা শিউরে উঠল। আহনাফ অরুণিকার হাতের তালুতে হাত বুলাতে বুলাতে খালি কণ্ঠে গান ধরল, তুমি আমায় ডেকেছিলে এক মেঘে ঢাকা দিনে, কেন আমি দেইনি সারা। আমার চোখে আকাশ দেখে তুমি বলেছিলে কিছু, বুঝিনি কেন সেই সারা। এখন আমি অন্য আমি হয়ে ছুটে চলি তোমারই শহরে, হারিয়ে চোখে যত ঘুম। ঝুম উড়ে উড়ে দূরে দূরে, মেঘে মেঘের ডানা মেলে, উড়ে ঘুরে তারে ডাকি। হঠাৎ উত্তপ্ত দেহ আষ্টে পিষ্টে আঁকড়ে ধরায় অরুণিকা বর্তমানে ফিরে এলো। আহনাফ তাকে শক্ত করে জড়িয়ে ধরেছে। আহনাফের অধর অরুণিকার ঘাড়ে উষ্ণ স্পর্শ মাখছে। অরুণিকা আহনাফকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলল, আমি তোমার সাথে কোনো স্মৃতি রাখতে চাই না, আর আমার অনুমতি ছাড়া তুমি আমাকে টাচ করতে পারবে না। আহনাফ ক্ষীণ কণ্ঠে বলল, তুই এখনো রাগ করে থাকবি? আমাকে ক্ষমা করতে পারবি না? অরুণিকা মুখে হাত দিয়ে আড়াল করে কিছুক্ষণ চুপ করে রইল। তারপর হাত সরিয়ে নিজেকে স্বাভাবিক করে শক্ত কণ্ঠে বলল, প্রথমবার বিশ্বাস করেছি, আর তুমি পুরো ফ্যামিলির সামনে আমাকে অপমান করেছো। আমি তখন নিঃস্ব ছিলাম, অনাথ ছিলাম, আর তোমার জন্য আমাকে আমার বাবার বাড়ি ছাড়তে হয়েছিল। আমি ট্রমাটাইজ ছিলাম, আমার মেন্টাল সাপোর্ট দরকার ছিল। তুমি আমাকে আরো ট্রমাটাইজ করে দিয়েছো। এরপর ভাঙা বিশ্বাস নিয়েই বেঁচেছিলাম। তোমার প্রতি ছায়া ছিল বিধায় তোমাকে ভুলিনি। তবে তুমি সেই সুযোগটাও নষ্ট করে দিয়েছো তোমার মাকে আমার নামে মিথ্যে বলে। আমি তোমার সাথে নোংরামি করতে চেয়েছি বলে আমার ক্যারেক্টারে আঙুল তুলেছো। প্রথমে বিশ্বাস ভাঙলো, এরপর কেটে গেল মায়া। আর কিছু নেই আমার তোমার প্রতি, আমার আর কোনো কিছুই নেই। আহনাফ শক্ত মুখে অরুণিকার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। এরপর শব্দ করে হাসল। আহনাফকে হাসতে দেখে অরুণিকা ভীত দৃষ্টিতে তাকিয়ে রইল তার দিকে। কেমন উন্মাদ লাগছে আহনাফকে দেখতে। অরুণিকা কয়েক পা পিছিয়ে গিয়ে বলল, তুমি কি পাগল হয়ে গেছো? এভাবে হাসছো কেন? আহনাফ চিৎকার করে বলল, হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি, কারণ তুই আমাকে পাগল বানিয়েছিস। আমার ভাইকে মেরে আমার জীবন এলোমেলো করে দিয়েছিস, আমাকে নিঃস্ব করে দিয়েছিস। যেই মেয়েকে আমি ভালোবাসতাম, যাকে নিয়ে স্বপ্ন দেখেছি, সেই মেয়ে যদি আমার স্বপ্ন ভেঙে দেয়, তাহলে আমি কিভাবে সুস্থ থাকবো? সে যদি আমাকে ঠকায়, আমি কিভাবে ভালো থাকবো? আহনাফ হাঁটু গেড়ে মাটিতে বসে পড়ল। নিজের চুল খামচে ধরে বলল, আমি তোর জন্য অসুস্থ একটা জীবনে পড়ে আছি। তোর জন্য আমার এই অবস্থা হয়েছে। অরুণিকার চোখে অশ্রু ভিড় করতে লাগলো। সে দৌড়ে বেরিয়ে পড়ল বাগান বাড়ি থেকে। আহনাফ অরুণিকাকে চলে যেতে দেখে নিজেও উঠে তার পিছু নিল। অরুণিকা চোখ মুছতে মুছতে সামনে হাঁটছে আর নিজেকে নিজেই প্রশ্ন করছে, আমি কিভাবে নিজেকে নির্দোষ প্রমাণ করব? যেদিন আহনাফ সত্য জানতে পারবে সেদিন সব ঠিক হয়ে যাবে, কিন্তু আহনাফ সত্যটাই তো বিশ্বাস করতে পারবে না।
হঠাৎ ট্রেনের হুইসেল বেজে উঠল। মুহূর্তেই অরুণিকা থমকে গেল। কোথা থেকে আসছে এই শব্দ? নিজের কানে হাত চেপে চোখ মুখ খিচে রাখল সে। আহনাফ অরুণিকাকে রেল লাইনের উপর দাঁড়িয়ে থাকতে দেখে দৌড়ে আসতে লাগলো। ট্রেন খুব কাছে চলে এসেছে, আর অরুণিকা বরফের ন্যায় জমে গেছে। ট্রেন অরুণিকাকে ধাক্কা দেওয়ার আগেই আহনাফ তাকে টেনে একপাশে এনে ঠাসিয়ে একটা চড় বসিয়ে দিল গালে। অরুণিকা বাকরুদ্ধ হয়ে পড়ল। আহনাফ চেঁচিয়ে বলল, বোকা নাকি তুই? ট্রেনের নিচে পড়তি এখন। ভাগ্যিস ট্রেনের গতি কম ছিল, তবু নিচে পড়লে কি বাঁচতি তুই? অরুণিকার পাশ দিয়ে ট্রেনটি যাচ্ছে। ট্রেনটির দিকে ভীত চোখে তাকিয়ে আছে অরুণিকা। জোরে জোরে শ্বাস নিচ্ছে সে, হাত পা কাঁপছে তার। আহনাফ অরুণিকার দিকে তাকিয়ে রইল অবাক চোখে। অরুণিকা বুকে হাত রাখলো। তাকে দেখে মনে হচ্ছে শ্বাস নিতে ভীষণ কষ্ট হচ্ছে তার। আহনাফ তাকে কাছে টেনে নিতেই অরুণিকা শক্ত করে জড়িয়ে ধরল তাকে। কিছু একটা বিড়বিড় করছে সে। তার চোখের সামনে ভেসে উঠছে সেই ভয়ঙ্কর দৃশ্য। অরুণিকা তখন সদ্য দশম শ্রেণীতে উঠেছিল। এক সকালে সে বাবা মাকে জোরাজোরি করছিল তাকে ঝর্ণা দেখাতে নিয়ে যেতে। তার বায়না মেটাতেই জুবায়ের করিম চৌধুরী ও তার স্ত্রী নিহারিকা মেয়েকে নিয়ে বেরিয়ে পড়লেন। বেশ ঘোরাঘুরি করে গোধূলি লগ্নে বাসার পথে রওনা দিয়েছিল তারা। পথিমধ্যে জ্যামে আটকা পড়ে যায় তাদের গাড়ি। গাড়ি রেল লাইনের উপর দাঁড়ানো ছিল। এর আগে পিছে ডানে বামে রিক্সা, সিএনজি, বাসসহ বেশ কয়েকটি গাড়ি দাঁড়িয়ে আছে। গাড়ি আগে পিছে নেয়ার উপায় নেই। তখনই অরুণিকা আরেক বায়না ধরল, সে হাওয়াই মিঠাই খাবে। রাস্তায় এক কোনায় বিক্রি করছে হাওয়াই মিঠাই। জুবাইর সাহেব তাই গাড়িটা রেল লাইনের ওপর রেখেই হাওয়াই মিঠাই আনতে গেলেন। কিন্তু কেউ জানতো না সেকেন্ড খানিকের মধ্যেই স্থানটি মৃত্যুপুরীতে পরিণত হবে। জুবাইর সাহেব হাওয়াই মিঠাই কিনে ফিরে আসতে যাবেন ওই মুহূর্তেই ব্যবস্থাপনার গাফলতির কারণে হুট করে ট্রেন এসে যায়। মিসেস নিহারিকা ট্রেন দেখে অরুণিকাকে নামিয়ে দিতে পেরেছিলেন ঠিকই, কিন্তু ট্রেনের ধাক্কার সাথে গাড়ি সামনে চলে যাওয়ায় তিনিও ধাক্কা খেয়ে নিচে পড়ে যান। বাস, সিএনজি সহ বড় বড় গাড়িগুলোতে থাকা যাত্রীদের কেউই নিজেদের বাঁচাতে পারেনি। এক নিমিষে পুরো স্থান জুড়ে হাহাকার শুরু হয়ে গেল। জুবায়ের করিম চৌধুরী এমন দৃশ্য সহ্য করতে পারেননি। আগে থেকেই তিনি হৃদরোগী ছিলেন। তার চোখের সামনে নিহারিকার নিথর শরীর দুমড়ে মুচড়ে যাওয়া গাড়ির সাথে হিসড়ে চলে যাচ্ছে, আর রক্তে ভেসে যাচ্ছে রাস্তা। অন্যান্য গাড়িগুলো দুমড়ে মুচড়ে গেছে। গাড়ি থেকে লোহা বেরিয়ে অনেকের শরীর দ্বিখণ্ডিত। অনেকেই বাসের জানালা দিয়ে নেমেছে ঠিকই, কিন্তু বাস উঁচু হওয়ায় রাস্তায় লাফিয়ে পড়ে সোজা হয়ে দাঁড়াতে পারেনি। এর আগে ট্রেন তাদেরও পিষে দিয়ে চলে যায়। এরপর ট্রেন থামল কিছু দূর গিয়ে, আর অরুণিকা রাস্তার উপর বসে চোখের সামনে ধ্বংস হয়ে যেতে দেখল গাড়ির ভেতর থাকা একাধিক তাজা প্রাণ। জুবায়ের করিম চৌধুরী জানতেন না তার মেয়ে রাস্তায় জড়সড় হয়ে বসে আছে। তিনি নিথর পড়ে থাকা তার প্রিয়তমাকে দেখেই বুকে ব্যথা অনুভব করলেন। হাওয়াই মিঠাই তার হাত থেকে পড়ে গেল। তিনি কাঁদতে পারছেন না, শক্ত হয়ে পড়েছেন। মুহূর্তেই তিনি লুটিয়ে পড়লেন মাটিতে। ভিড়ের মধ্যে অরুণিকা তার বাবাকে দেখেনি। সে বসে আছে মাটিতে। তার ইচ্ছে বাঁচানোর জন্য, তার শখ পূরণের জন্য তার বাবা মা তাকে পুরো পৃথিবীতে একা করে দিয়ে চলে গেছে। মিসেস নিহারিকা ঘটনাস্থলেই মারা গেছেন। জুবাইর করিম চৌধুরীকে হাসপাতালে নেওয়া হয়েছে। ডক্টর জানিয়েছে তিনি হার্ট অ্যাটাক করেছেন। তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। অরুণিকা বাবাকে 3 মিনিটের জন্য দেখতে গিয়েছিল। কথা বলা নিষেধ ছিল, তবুও সে বাবার হাত ধরে বলেছিল, মা চলে গেছে আমাকে ফেলে, তুমিও আমাকে একা করে দিও না। তুমি চলে গেলে আমার আর কেউ থাকবে না। বাবা, আমি আর কখনো ঝর্ণা দেখতে যাব না, কখনো হাওয়াই মিঠাই খাবো না। তুমি আজ গাড়ি থেকে না নামলে মাকেও বের করতে পারতে। মা আমার সিট বেল্ট খুলতে পারছিল না, তাই নামতে দেরি করেছে। তুমি তো জানো সিট বেল্টে সমস্যা ছিল, তাই মা খুলতে পারেনি। তুমি থাকলে আমরা বেরিয়ে আসতে পারতাম সময় মতো। আজ আমার জন্য তোমাদের এই অবস্থা হয়েছে। তুমি আমাকে ক্ষমা করে দাও বাবা, আমাকে ফেলে যেও না, প্লিজ প্লিজ বাবা। একদিন পর জুবাইর করিম চৌধুরীর জ্ঞান ফিরল মিনিট খানিকের জন্য। অরুণিকাকে দেখতে চাইলেন তিনি, কথা বলতে চাইলেন, তাকে সুযোগ দেয়া হলো। অরুণিকার হাত ধরে তিনি ক্ষীণ কণ্ঠে বললেন, তুমি আমার আর নিহার একমাত্র ভালোবাসার অংশ। তোমার মা আর আমি তোমাকে অনেক ভালোবাসি। নিজের জীবনকে ভালোবাসবে মা। লাইফ ইজ বিউটিফুল।
তুমি নিজেকে একা ভেবে না, মনে রেখো তোমার ভালো থাকার মাধ্যমে আমরা বেঁচে থাকবো। পাশের ডাক্তার জুবাইর করিম চৌধুরীর কথা শুনে বুঝলেন তিনি আর ফিরে আসবেন না। প্রতিটা মানুষ হয়তো মৃত্যুর আগ মুহূর্তেই বুঝে যায় তার আর ফেরার উপায় নাই। এমনটাই তিনি তার 20 বছরের ডাক্তারি জীবনে দেখে এসেছেন। প্রায়ই লাইফ সাপোর্ট থেকে রোগীরা কিছু সময়ের জন্য ফিরে আসে, এরপর মিনিটের মধ্যেই হারিয়ে যায় অন্য জগতে। তাদের হয়তো অন্তিম ইচ্ছে প্রিয়জনদের শেষবার দেখার, ঠিক তেমনই জুবাইর করিম চৌধুরী অরুণিকাকে একা রেখে চলে গেলেন। দুদিনের ব্যবধানে বাবা মাকে হারিয়ে পাথর হয়ে গেছে অরুণিকা। আর সেদিনের পর থেকে রাস্তাঘাটে চলন্ত গাড়ি দেখলেই তার মনে হয় গাড়ি তাকে দুমড়ে মুচড়ে নিয়ে যাবে। অন্যদিকে ট্রেন তো তার মহাভীতি।